তো আগামীতে নাহিদ হাসান প্রধানমন্ত্রী হবেন, সার্জিস আলম স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, বা অন্যান্য যারা আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি হবেন পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রী, হাসনাত আব্দুল্লাহ হবেন আপনার কে জানি আরো যে আইনমন্ত্রী, এরকম বড় বড় মন্ত্রীরা ওনারা অলরেডি নিয়োগ করে ফেলাইছেন যে আগামীতে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহযোগিতা করবেন। তাহলে বাংলাদেশে আরো অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে এখনো রাজনীতি সংলাপ হয় নাই। তো আমরা একটা কথা বলতে চাই যে এনসিসির ব্যাপারে বাংলাদেশের সবচেয়ে বড় দল, গণতন্ত্র দল এবং সবচেয়ে বড় বিশ্বাসী বিএনপিকেই বলা হয়। বিএনপির ম্যাক্সিমাম লোকগুলো কিন্তু জাতীয় নেতা হিসেবে স্বীকৃত, ম্যাক্সিমাম স্থায়ী কমিটি যারা আছে জাতীয় নেতা, এবং এনসিপির প্রত্যেকটা নেতা বিশ্ব নেতা। আপনারা দেখেছেন কিছুদিন আগে পঞ্চগড়ে গিয়েছিল সার্জিস আলম, প্রায় 100 গাড়ি বহর নিয়ে গিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে আমি এর আগে একবার বলেছিলাম, পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানরাও, পৃথিবীর সবচেয়ে বড় বড় রাষ্ট্রপ্রধান রাশিয়া, আমেরিকা, কোরিয়া, তারাও কোনোদিন 100 গাড়ি বহর নিয়ে যেতে পারে না। কিন্তু সার্জিস আলম কিন্তু রাজনৈতিকভাবে ওনার এলাকায় 100 গাড়ি নিয়ে গেছে, কারণ আগামী উনি রাষ্ট্রপ্রধান হবেন, স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, তখন শত কেন হাজার হাজার গাড়ি পুলিশ তার নিরাপত্তায় থাকবে, এই চিন্তা করে কাজ করছে। আমি একটি কথা বলতে চাই, যারা এই ধরনের স্বপ্ন দেখছেন এগুলো ধূলিসাৎ হয়ে যাবে। জুলাইয়ের ইস্যু নিয়ে কেউ কাদা ছুঁড়াছুড়ি করবেন না, জুলাইয়ের ইস্যু নিয়ে কেউ অসৎ চিন্তা ভাবনা করবেন না। জুলাইয়ের আন্দোলনটা শুধু ছাত্রদের ছিল না, এটা সারা বাংলাদেশের মানুষের ছিল, প্রত্যেকটা মানুষের ছিল। আপনারা ভুলে গেছেন এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মহিলা যে ছাত্রদের রক্তের মানে উনি যে প্রতিবাদ করেছিলেন, সবাই ভিডিওটা দেখেছিলেন, উনি কিন্তু আমাদের বিএনপি পরিবারের লোক। একটি বাচ্চাকে, সন্তানকে তার মা দিয়েছিলেন যে সবার আগে মারলে আমার সন্তান মরবে, সন্তানকে দিয়ে গেলাম এই ছাত্রদের পক্ষে যুদ্ধ করার জন্য, এই সরকারের কোঠা আন্দোলনের পক্ষে দিয়ে গেছিলেন। উনি জানেন, উনিও আমাদের বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সাহেবের ছেলে। বিএনপি এইভাবেই কাজ করে গেছেন, সামনের সারিতে করে গেছেন। তার মানে হাতে গোনা 2, 4, 5 লক্ষ সারা বাংলাদেশের ছাত্র সমাজ না 8 লক্ষ হবে, 10 লক্ষ হবে। 10 লক্ষ লোক সারা বাংলাদেশে ছিটায় গেলে কতজন লোক থাকবে? বাংলাদেশের সেনা, নৌ, বিমান, র্যাব, বিজিবি, পুলিশ, আর্মি, এগুলোর সামনে কোনারা টিকতো? সারা গণ আন্দোলনে দেশের পরিস্থিতি হয়েছে। কিন্তু এখন পুরা বিএনপিকে মাইনাস করছে, যে বিএনপির আওয়ামী লীগের সময় শতকরা 90% লোক সাপোর্ট থাকার পরেও মানে ঘরে ঘরে বিএনপির ঘরে ঘরে মানে পুলিশ ঢুকাই দিছে যাতে কোনো আন্দোলন করতে না পারে। 17টা বছর তারা কত কষ্ট করছে, কত কিছু হারাইছে, কত মানুষ নির্যাতিত হয়েছে, মানুষ মারা গেছে, দর্শন হয়েছে, মানুষ মারা গেছে, পরিবার ছাড়া হয়েছে। আজকে সেই দলের বিরুদ্ধে অনেকে কাজ করছে, প্রতিবাদ করছে, তাতে বিএনপি ক্ষমতা না আসতে। বিএনপি যদি বলে একটা, এনসিপি বলে আরেকটা। বিএনপি যদি বলে না আগে জাতীয় নির্বাচন, এনসিপি বলে না আগে স্থানীয় নির্বাচন। মানে এনসিপির এত বড় একটা গুরুত্বপূর্ণ, অথচ বিএনপির একটা উপজেলা পর্যায়ে যতগুলো কমিটি বা তার সাপোর্ট আছে সারা বাংলাদেশে, এনসিপি কিন্তু একটা উপজেলা পর্যায়ে তার সমর্থন নিতে পারে নাই। এখন কিন্তু বিএনপির বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। আবার এদিকে জামাত ইসলামকেও ধন্যবাদ জানাই, ওনারা ভালো, আমরা পছন্দ করি জামাত ইসলামের জন্য, অনেক আমরা প্রতিবাদ করছি ইসলামের ব্যক্তিদের জন্য। তো ডক্টর ইউনূস সাহেব স্যার যখন কোনো বক্তব্য ছাড়েন, জামাত ইসলাম লোকেরা এক নাগারে ওনার প্রশংসা করেন এবং পোস্টগুলো শেয়ার করেন। এনসিপি ওনাদের প্রশংসা করেন, ওনারা শেয়ার করেন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মনে দায়বদ্ধতা আছে, মানে ওনাদের এই দুইটা দলকে, একজনকে বিরোধী দল, একজনকে হয়তো সরকারি দল বানাবেন, এই চিন্তা ভাবনায় আছে। জনগণের দরকার নাই, উনি বানাবেন। একটা কথা মনে রাখবেন, ডক্টর ইউনূস স্যার কিন্তু আমাদের বিশ্ব নেতা না, উনি একজন জাতীয় ফিগার, রাষ্ট্রীয় ফিগার না, জাতীয় আন্তর্জাতিক একজন মাধ্যম এবং ফিগার। আমরা ওনাকে বিশ্বাস করি, ওনার মাধ্যমে অর্থনৈতিক চাঙ্গা হবে এটা শিওর। কিন্তু অভ্যন্তরীণ ভিতরে, বাংলাদেশের অভ্যন্তরীণ ভিতরে যে ধরনের অঘটনগুলো ঘটতেছে, একবার যদি চোখ কান খুলে আপনারা দেখতে পারতেছেন দেশের মধ্যে কি হচ্ছে, কি ধরনের অনিয়ম দুর্নীতি কাজ হচ্ছে। এসপি পোস্টিং, ডিসি পোস্টিং, ডিআইজি পোস্টিং, সচিব পোস্টিং, উপসচিব পোস্টিং, কোন জায়গায় কাকে পোস্টিং দিতে হবে, কত কোটি টাকার কন্ট্রাক্ট, এগুলো সব কিন্তু বাণিজ্য চলতেছে। কারা চলতেছে এটা আপনারা খুঁজে বের করবেন। আর কয়েকদিন পরে আমরা বলবো, সেনাবাহিনীকে বলবো, প্রতিটা নেতা যারা নেতৃত্ব দিচ্ছেন প্রথম সারিতে বর্তমানে যারা বড় বড় আলাপ করতেছেন, তাদের বাড়ি ঘর আন্ডারগ্রাউন্ডে খুঁজবেন, শত শত কোটি টাকার বান্ডিল পাবেন। কারণ এইসব টাকাগুলো কোথায় যায়, এই টাকাগুলোর হিসাব দিতে হবে। আমি নাগরিক পার্টিকেও বলবো, স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন ভালো না। জনগণের সমর্থন নিতে গেলে কাউকে বিরুদ্ধে কথা বলা কোনো উচিত না। পদত্যাগ করতে চেয়েছিলেন কিনা বা কেন চেয়েছিলেন, উনার কথায় আমরা বুঝেছি যে উনার কাছে মনে হয়েছে যে উনি আসলে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো যে কোঅপারেশন বা যে পরিবেশ সেটা পাচ্ছেন না বলে উনি উপদেষ্টাদের বৈঠকে বলেছিলেন আমি আর থাকবো না। এবং উনি একটা বক্তব্য, জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়ে উনি ওনার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত উপদেষ্টারা ওনাকে বুঝিয়ে সেটা থেকে নিবৃত্ত করেছেন। ওনার সর্বশেষ কথা যেটা উনি আমাদেরকে বলেছেন
সেটা হলো ওনার মূল টার্গেট হচ্ছে একটা সুষ্ঠু এবং ঐতিহাসিক একটা নির্বাচন দেয়া। কিন্তু সেই নির্বাচন দেওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রশাসন সহ সব বিষয়ে ওনার একটা নেতৃত্ব এবং কর্তৃত্ব স্থাপন করা। উনি যখন বুঝবেন যে এখন উনি কমফোর্টেবল, সব কিছুর উপর বা নিয়ন্ত্রণ এবং নির্দেশনামা সঠিকভাবে হচ্ছে, তখন উনি নির্বাচনের একটা তারিখ বা রোডম্যাপ উনি আমাদেরকে দেবেন। আমরা ওনার কাছে দাবি করেছি কয়েকটা, আমাদের এবি পার্টির পক্ষ থেকে আমরা একটা লিখিত বক্তব্য দিয়েছি। আমরা ওনাকে বলেছিলাম যে আপনার সাথে রাজনৈতিক দলগুলোরই সবচেয়ে সম্পর্ক খারাপ হওয়ার কথা এবং এই দায়িত্বটা খুব চ্যালেঞ্জিং। আমরা তখন ওনাকে বলেছিলাম যে আপনি একটা টিম করে দেন যারা রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করবে, কিন্তু সেটা ওনারা করেন নাই। ফলে আমরা ওনাকে বলেছি যে এটার কারণে আজকে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির সাথে আপনার টানা পড়েন, সেনাবাহিনীর সাথে আপনার টানা পড়েন, এটা এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। আমরা ওনাকে বলেছি, এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি এটা একটা সমঝোতার মাধ্যমে হোক, যেভাবে হোক এটাকে একটা কমফোর্টেবল জায়গায় নিতে হবে। দ্বিতীয়ত আমরা বলেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোড ম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5ই ফেব্রুয়ারির মধ্যে। বাকিটাও আমরা বলেছি যে আমরা এটা ব্যাপারে রিজিড না, ওনার জন্য যেটা সুবিধা হয়। এরপরে আমরা আরেকটা কথা বলেছি যে ছাত্রদের যে ঐক্যটা থাকা দরকার ছিল, যে জেনজি, মাদ্রাসার ছাত্র, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির যে একটা কমন যারা আন্দোলনে ছিল, আমরা বলেছি যে এই ঐক্যটা আপনারা ধরে রাখতে পারেন নাই, কখনো কখনো আপনাদের উপদেষ্টারাও এই ঐক্য বিনষ্ট করার জন্য কাজ করেছে। সুতরাং ওনাকে অনুরোধ করেছি যে টোটাল বিষয়টাকে আপনি একটা বিশ্লেষণ করে কোথায় কোথায় ত্রুটি বিচ্যুত আছে, প্রয়োজনে আপনি যদি মনে করেন উপদেষ্টা পরিষদ রিশাফল করতে হবে, সেটা করে হলেও আপনি একটা স্থিতিশীল কমফোর্টেবল জায়গায় আপনি যান। আমরা মনে করি যে ইগো এবং এক একজনের মানে একটা রিজিড পজিশনে আজকে এই ব্যাখ্যা এই গ্যাপটা তৈরি করেছে। সুতরাং আমরা বলেছি উভয় পক্ষকে, এখানে আমরা বেসিক্যালি 3টা পক্ষ মনে করি বা 4টা। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, একটা হচ্ছে প্রশাসন সহ পুলিশ সহ সেনাবাহিনী, এবং আরেকটা হচ্ছে আপনার আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দলগুলো। এই গ্যাপটা দূর করার জন্য আমরা বলেছি যে আপনি সমঝোতামূলক ব্যবস্থা নেন। সর্বশেষে ওনার কাছে আমাদের যে আবেদন ছিল যে আপনি এই দায়িত্ব যদি ছেড়ে দেন, আপনি যদি উপদেষ্টা পরিষদ যদি পদত্যাগ করে আমাদের দেশের জন্য কল্যাণ হতো, আমরা আপনাকে সেটাই বলতাম না। আমাদের কাছে কোনো বিকল্প অপশন নাই, এবং আপনি যে কাজগুলো এগিয়ে নিয়েছেন, এখন যদি আপনি এখান থেকে কুইট করেন তাহলে আমাদের